নম্বর। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নটা বলা হলো তোমাদের 3টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 94,000 টাকা। এটা তোমাকে প্রশ্নে বলা হলো 3টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 94,000 টাকা। তো এই প্রশ্নে তোমাকে বলা হলো যে ক নম্বর প্রশ্ন, এখানে বলে দিই যদি একটি ছাগলের মূল্য 5,000 টাকা হয়, তবে ক নম্বর প্রশ্ন, যদি একটি ছাগলের মূল্য 5,000 টাকা হয়, তোমাকে ক নম্বর প্রশ্নে বলা হলো যে 8টি ছাগলের মূল্য কত। কি বলা হলো? 8টি ছাগলের মূল্য কত। তো এখানে তোমাকে ক নম্বর প্রশ্নে বলা হলো 8টি ছাগলের মূল্য কত। খ নম্বর প্রশ্নে তোমাকে বলা হলো যে যেহেতু 8টি ছাগলের মূল্য বের করতে বললাম, খ নম্বর প্রশ্নে বললাম তোমাকে 3টি গরুর মূল্য কত। কি বললাম? 3টি গরুর মূল্য কত। তোমাকে খ নম্বর প্রশ্নে বললাম যে 3টি গরুর মূল্য কত। এ হলো তোমার খ নম্বর প্রশ্ন। এরপরে তোমাকে বলা হলো গ নম্বর প্রশ্নে যে একটি গরুর মূল্য কত। কি বলা হলো? একটি গরুর মূল্য কত। তোমাকে গ নম্বর প্রশ্নে বললাম যে একটি গরুর মূল্য কত। ওকে, তো এখন প্রশ্নে বলা হলো যে তোমার 3টি গরুর মূল্য ও 8টি ছাগলের মূল্য একত্রে 94,000 টাকা। এটা হলো তোমার উদ্দীপক, এবং সেখান থেকে তোমাকে প্রশ্নে বলা হলো যে একটি ছাগলের মূল্য যদি 5,000 টাকা হয়, তবে 8টি ছাগলের মূল্য কত। তো আমরা জানি যে একটি ছাগলের মূল্য, দেখো তো এখানে আমরা সলিউশন করব যে একটি ছাগলের মূল্য, প্রশ্নে আমাদের দেওয়া হয়েছে কি একটি ছাগলের মূল্য। প্রশ্নে বলা হয়েছে, এটা ক নম্বর প্রশ্ন, যে একটি ছাগলের মূল্য 5,000 টাকা। অতএব কয়টি ছাগলের মূল্য বের করতে বলা হয়েছে? 8টি ছাগলের মূল্য। তো দেখো 8টি ছাগলের মূল্য 5,000 গুণিত 8 টাকা সমান কি করব? তাহলে 5,000-এর সাথে 8-এর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। 5 কত? 5 40। তাহলে কত টাকা হবে? 8টি ছাগলের মূল্য 40,000 টাকা। আমাদের উত্তর কত? 40,000 টাকা। এইটা হলো আমাদের কিসের উত্তর? ছাগলের মূল্য। ওকে, এই হলো আমাদের ছাগলের মূল্য। এরপরে তোমাকে খ নম্বর প্রশ্নে বলা হলো যে 3টি গরুর মূল্য কত। খ নম্বর প্রশ্নে কি বলা হলো? 3টি গরুর মূল্য কত। তো তুমি এখন খ নম্বর প্রশ্ন করতে লিখবা যে উদ্দীপক হতে পায়। কি লিখবা? উদ্দীপক হতে, দেখো তো 3টি গরু ও 8টি ছাগলের মূল্য আমরা উদ্দীপক হতে কি পাই? এখানে আমরা উদ্দীপক হতে কি পাই? যে 3টি গরু ও 8টি ছাগলের মূল্য কি পাই আমরা? 3টি গরু ও 8টি ছাগলের মূল্য পাই কত? 94,000। এই হলো আমাদের
3টি গরু ও 8টি ছাগলের মূল্য। তো এখান থেকে প্রশ্নে আমরা ক হতে কি পাই, 8টি ছাগলের মূল্য। তো আমরা এই যে একত্রে যে মূল্যটা পেয়েছি অর্থাৎ 94,000 টাকার থেকে যদি আমরা 8টা ছাগলের মূল্যটা বাদ দিই তাহলে আমরা কি পাবো, 3টি গরুর মূল্য পাবো। ওকে, এই হলো এখন আমরা লিখলাম যে এখানে 8টি ছাগলের মূল্য, আমরা 8টি ছাগলের মূল্য কত পেয়েছি, 40,000 টাকা। আমরা এই যে 8টি ছাগলের মূল্য পেয়েছি 40,000 টাকা, এখান থেকে আমরা দেখো 8টি ছাগলের মূল্য মানে মোট থেকে 40,000 টাকা বাদ দিলে আমরা কি পাবো, 3টি গরুর মূল্য পাবো। কি পাবো, 3টি গরুর মূল্য। কি পাবো বলো তো, 3টি গরুর মূল্য। তো 3টি গরুর মূল্য কত হবে, আমরা এখানে কি করে দেব, অবশ্যই সেটা কি করে দেব, বিয়োগ করব। তো 94,000 থেকে 40,000 টাকা আমরা যদি বিয়োগ করি তবে কত পাবো, 54,000 টাকা। তাহলে আমাদের উত্তর কত হবে, 3টি গরুর মূল্য কত, 54,000 টাকা। ওকে, এটা মনে করো যে ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, তো মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা না, ছেলে বাচ্চার দাম বেশি। তো এখন বলা হয়েছে যে একটি গরুর মূল্য কত। এই গ নম্বর প্রশ্নটা দেখো তো, এখানে গ নম্বর প্রশ্নটা আমরা দেখো তো খ নম্বর হতে পাই কি পাই, খ হতে পাই, খ হতে আমরা কি পাই, 3টি গরুর মূল্য কত পাই, 54,000 টাকা। ওকে, এই হলো আমাদের, লিখবো এখানে তিনটি গরুর মূল্য 54,000 টাকা। আমাদের 3টি গরুর মূল্য কত, 54,000 টাকা। এখান থেকে আমি গ নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছি কি একটি গরুর মূল্য বের করতে। তো আমরা কি করবো, এবার একটি গরুর মূল্য বের করবো। তো একটি গরুর মূল্য বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। তো এখানে লেখো যে অতএব একটি গরুর মূল্য 54,000 ভাগ 3 টাকা। তাহলে কত হবে, 54,000-কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি কত হয়, 3 18 54, তাহলে আমাদের কত হবে, 18,000 টাকা। এই হলো উত্তর। উত্তর আমাদের একটি গরুর মূল্য কত, 18,000 টাকা। এই হলো তোমাদের 3টি গরু ও 4টি ছাগলের মূল্য একত্রে, অর্থাৎ যদি 2টা জিনিসের মূল্য একত্রে থাকে অবশ্যই একটির মূল্য দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে একটি থেকে সেখানে যে কোনো একটির মূল্য বের করে নিয়ে, অর্থাৎ যেটির মূল্য দেওয়া থাকবে সেইটি আমাদের এই একত্রে থেকে বের করে নিয়ে বিয়োগ করলে আমরা আরেকটি জিনিসের মূল্য পাবো। ওকে, আর ওখান থেকে যে যদি একটি বলা হয় সেই সংখ্যাকে আমরা ভাগ করলে পেয়ে যাবো একটি। ওকে, এই হলো তোমাদের গরু এবং ছাগলের। এর আগের অঙ্ক ছিল গ্লাস এবং প্লেট। এরপরে তোমাদের একটা দিব বই এবং খাতা। দেখো এই প্রশ্নটা সেম, দেখো আমি তোমাকে বললাম যে এখানে 3টি খাতা ও 8টি কলম দিয়ে দিলাম, কলম 3টি খাতা ও 8টি কলমের মূল্য, 3টি খাতা ও 8টি কলমের মূল্য একত্রে 130 টাকা। কি বললাম, 3টি খাতা ও 8টি কলমের মূল্য একত্রে 130 টাকা। যদি একটি কলমের মূল্য 5 টাকা হয়, কি বললাম, যদি একটি কলমের মূল্য 5 টাকা হয় তবে 8টি কলমের মূল্য বের করো। কি বললাম, 8টি কলমের মূল্য কত, 3টি খাতার মূল্য কত, 3টি খাতার মূল্য কত এবং একটি খাতার মূল্য কত, ওকে, এবার এই অঙ্কটা তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা। ওকে, তোমাকে বলা হলো 3টি খাতা ও 8টি কলমের মূল্য একত্রে 130 টাকা। যদি একটি কলমের মূল্য 5 টাকা হয় তবে সেখান থেকে তোমাকে বলা হলো 8টি কলমের মূল্য কত, 3টি খাতার মূল্য কত এবং একটি খাতার মূল্য কত। ওকে, এইভাবে তোমরা এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা।
তো এরপরে আমরা আসি যে ভাজক টাইপের একটা অঙ্ক আছে তোমাদের, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলে এবং নিঃশেষে বিভাজ্য না হলে। নিঃশেষে বিভাজ্য হলে কি হবে এবং নিঃশেষে বিভাজ্য না হলে কি হবে। তো দেখো, তো এরপরে আমরা আসি হ্যাঁ, এরপরে দেখো 9 নম্বর অঙ্কটা, যে তোমাদের বললাম যে নিঃশেষে বিভাজ্য হলে এবং নিঃশেষে বিভাজ্য না হলে। আগে দুইটা সূত্র আছে আমাদের ভাগের। দেখো, ভাগের 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 কয়টি সূত্র? ভাগের দুইটি সূত্র। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে আর একটি না হলে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় ভাগের সূত্র দুটি বলো তো ভাজ্য সমান কত হবে, তোমাকে উল্লেখ করে দেওয়া হবে নিঃশেষে বিভাজ্য কি নিঃশেষে বিভাজ্য নয়। যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে, আর নিঃশেষে বিভাজ্য না হলে, দেখো তো নিঃশেষে বিভাজ্য যদি না হয় অর্থাৎ যদি ভাগ করা শেষে না যায় এবং কোনো কিছু অবশিষ্ট থাকে সেটাকে নিঃশেষে বিভাজ্য না হলে বলে। আর নিঃশেষে বিভাজ্য হয়ে যদি যায় তবে সেখানে কি থাকবে না, অবশিষ্ট কোনো অংশ থাকবে না। আর এই অবশিষ্ট অংশকে বলা হয় ভাগশেষ। ওকে, তো এরপরে দেখো ভাগের দুইটি সূত্র আমি তোমাদের বলছি যে একটা নিঃশেষে বিভাজ্য না হলে। ওকে, তোমাকে বললাম যে নিঃশেষে বিভাজ্য না হলে, আর এই নিঃশেষে যদি বিভাজ্য না হয় তবে সেই অঙ্কটিতে অবশ্যই ভাগশেষ থাকবে, অর্থাৎ অবশিষ্ট থাকবে। তো দেখো এখন দেখো যে তোমাকে বলা হলো যে 2 দ্বারা 5কে ভাগ করতে তুমি কি করবা, 2 একে 2 নামবে 3, 2 একে 2 নামলো 1, 1 হলো ভাগশেষ। তারপরে দেখো তো এই অঙ্কটা আবার দেখো তো, 2 দ্বারা ভাগ করলাম, 5কে দিলাম, 2 দুগুণ 4, 1, আমারও 1 ভাগশেষ। আমার এক স্টুডেন্ট অঙ্ক করেছে এইটা, সেজন্যই অঙ্কটা বললাম। তো দেখো তো অবশ্যই তো ভাগ, ঠিক আছে, 2 দুগুণ কোথায়, 2 একে 2 নামলো 3, 2 একে 2 নামলো 1। স্যার ভাগশেষ কোথায় ভুল, আমাকে প্রশ্ন করে, ভাগটা কোথায় ভুল? তো এখানে দেখো তো 2 দুগুণ 4, 1, এটা তো অবশ্যই ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। তো এই অঙ্কটা আমি বললাম যে তাহলে তোমাকে যদি কোনো কিছু বলা হয় ভাজ্য বা ভাগফল বা ভাজক যেটাই হোক না কেন, অবশ্যই যেটা ভাগফল বের হবে অবশ্যই সেটা ভাজ্য থেকে কি হবে, ছোট হবে। ওকে, তো তোমার ভাজ্য থেকে ভাগফল বলো, এটা কি সত্য? তো এই হলো সমস্যা, এই কাজ কখনোই করবা না। তো দেখো তো নিঃশেষে বিভাজ্য হয়েছে কি হয়নি, নিঃশেষে বিভাজ্য হয়নি, অর্থাৎ 1 অবশিষ্ট রয়েছে, আর এই 1কেই বলা হয় ভাগশেষ। ওকে, তো এই ক্ষেত্রে আমি তোমাকে দিব ভাজ্য সূত্র। দেখো, ভাজ্য সমান কি লেখা যায়, ভাজ্য সমান লেখা যায় ভাজক গুণ ভাগফল। কি বললাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কি বললাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো তো আমাদের এটাকে কি বলা হয়, এই 5কে বলা হয় ভাজ্য, 5কে কি বলা হয় ভাজ্য। ওকে, 5কে বলা হয় ভাজ্য, 2কে বলা হয় ভাজক, এই 2কে বলা হয় ভাগফল, এবং এই নিচের যে 1 অবশিষ্ট অংশ সেটাকে বলা হয় ভাগশেষ। তো আমাদের ভাজ্য 5, ভাজ্য দেখো তো 5, ভাজক গুণ ভাগফল, ভাজক 2 ভাগফল 2, 2 দুগুণ 4, আর আমাদের যোগ ভাগশেষ 1, এই হলো আমাদের 5, অর্থাৎ ভাজ্য 5। আমাদের ডান পাশে অর্থাৎ বাম পাশে যে ভাজ্য আছে সেটা 5, এবং ডান পাশে যেটা আমাদের সূত্র রয়েছে সেটাও 5। আমাদের এটা প্রমাণিত। অর্থাৎ ভাজ্য সমান আমরা কি লিখতে পারি, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, এই হলো তোমাদের ভাজ্যের সূত্র। তো তোমাদের এই টাইপের এখান থেকে একটা অঙ্ক দিব, দেখো তো অঙ্কটা, দেখো অঙ্কটা দেখো সুন্দর করে। তোমাকে প্রশ্ন করা হলো যে ভাজক, কি বলা হলো, ভাজক ভাগশেষের 2 গুণ। কি বললাম, ভাজক ভাগশেষের 2 গুণ। ওকে, ভাজক ভাগশেষের কত গুণ বললাম, 2 গুণ, এবং ভাগফল, এবং কি বললাম ভাগফল, এবং ভাগফল ভাজকের, এবং কি বললাম ভাগফল ভাজকের 3 গুণ, ভাগফল ভাজকের
তিন গুণ, ভাগফল ভাজকের তিন গুণ। তাহলে দেখো তো এখানে বলা হয়েছে ভাজক ভাগশেষের দ্বিগুণ, ভাগফল ভাজকের তিন গুণ। এখানে একটা জিনিস, এই অঙ্কটাতে যদি আমি এই যে ভাগশেষের দুই গুণ, অর্থাৎ আমি ভাগশেষ যদি না দিই অঙ্কটা কখনোই সমাধান হবে না। অর্থাৎ আমি ভাগশেষ এখানে দেখো দিয়ে দিলাম, যদি যদি ভাগশেষ ভাগশেষ 4 হয়, কি বললাম, যদি ভাগশেষ 4 হয় তবে তবে ভাজ্য কত, তবে ভাজ্য কত, কি বললাম হয়, তবে ভাজ্য আমাদের বের করতে হবে কি, ভাজ্য কত। ওকে, আমাদের বের করতে হবে কি, ভাজ্য কত। এখন আমরা জানি যে এখান থেকে লিখবা আজা, কি লিখবা, আজা। আজা মানে আমরা জানি। ওকে, আজা মানে কি, আমরা জানি। তো আমরা জানি ভাজ্য সমান কি সূত্র বলতো, এখানে তুমি যদি উল্লেখ করে দাও সুন্দর করে যে নিঃশেষে বিভাজ্য না হলে, তাহলে আরো ভালো হয়। ওকে, কোনো সমস্যা নেই, এখানে যদি লিখতে পারো নিঃশেষে বিভাজ্য না হলে আরো ভালো হয়। তুমি যত সুন্দর করবা, সৌন্দর্য করবা, যে স্যার তোমার খাতা দেখবে সেই স্যার তোমার প্রতি আরো অর্থাৎ তুমি নাম্বার আরো ভালো পাবো। তাই বলে আবার তোমাকে একটা অঙ্কে 4 নাম্বার, তোমাকে 5 নাম্বার কখনোই দিবে না। হ্যাঁ, তো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, কি বললাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, হ্যাঁ দেখো, এবার দেখো যে আমি কি বললাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমাদের সূত্র। তো এটা আমাদের সূত্র আমরা জানি। তো এখানে প্রশ্নে বলা হয়েছে, দেখো তো প্রশ্নে কি বলা হয়েছে, যে দেওয়া আছে। তো প্রশ্নে কি দেওয়া আছে বলো তো, প্রশ্নে দেওয়া আছে ভাগশেষ কত, প্রশ্নে দেওয়া আছে যে ভাগশেষ, আর কি দেওয়া আছে, ভাগশেষ 4, ভাগশেষ সমান কত, 4। এখানে প্রশ্নে বলা হয়েছে ভাজক ভাগশেষের 2 গুণ। তো তুমি কি লিখবা, এখানে লিখবা যে ভাজক সমান, কি লিখবা, ভাজক সমান ভাগ শেষের কয় গুণ, ভাগশেষের 2 গুণ। তো আমাদের ভাগশেষ কত, ভাগশেষ 4 গুণ 2 সমান সমান 8। এই হলো আমাদের ভাজক। ভাজক কত, 8, ভাগশেষ কত, 4। এরপরে বলা হয়েছে যে ভাগফল ভাজকের 3 গুণ। তাহলে ভাগফল কত, ভাগফল ভাজকের 3 গুণ। তো ভাগফল সমান ভাজকের, ভাজক কত দেখো তো, ভাজক 8। এখানে লিখবা ভাজক গুণ 3 সমান সমান ভাজক কত, 8 গুণ 3 সমান 3 আসছে কত, 3 আসছে 24। ওকে, এই হলো তোমাদের ভাগফল ভাজক ভাগশেষ। আমরা 3টা জিনিস পেয়ে গেছি। দেখো তো, ভাগফল পেয়েছি, ভাজক পেয়েছি, ভাগশেষ পেয়েছি। এখন আমরা ওই অঙ্কটিতে, অর্থাৎ এই সূত্রটিতে যদি আমরা এই অঙ্কগুলো ব্যবহার করি বা বসিয়ে দিই, তাহলে আমাদের ভাজ্যটা পাওয়া যাবে। তো দেখো তো, আমরা এখন মানটা বসিয়ে দিব। এখানে আমাদের সমান, ভাজ্যটাকে বাম পাশে রেখে দিলাম, এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, কি বললাম, ভাজক গুণ ভাগফল। ভাজকটা কত পেয়েছি আমরা, 8, ভাগফল কত পাইলাম, 24, যোগ আমরা পেয়েছি কত, ভাগশেষ, ভাগশেষটা অঙ্কে দেওয়া আছে কত, 4, ভাগশেষটা কত দেওয়া আছে, 4। তো এখন তোমরা কি করবা, এটাকে 8 দ্বারা 24কে গুণ করবা, করে 4 দ্বারা যোগ। তো 8 দ্বারা 24কে গুণ করো, 4 আসছে 32, 2 হাত থেকে কত, 3, 8 দুগুণ 16, 16 আর 3 19, 16 আর 3 19, যোগ হচ্ছে 4। তো এখন দুইটা যোগ করে দাও তো, 192 4 যোগ করলে কত হয়, 196। ওকে, এই হলো তোমাদের ভাজ্য। অর্থাৎ এই টাইপের কোনো যদি অঙ্ক থাকে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সম্বলিত কোনো অঙ্ক, তখন তোমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় সবসময় মনে রাখবে যে নিঃশেষে বিভাজ্যের অঙ্কটাই আসে। তো নিঃশেষে বিভাজ্য ছাড়া যদি কখন আসে, তোমাদের ভাগশেষ অঙ্ক থাকবে না। তাহলে অবশ্যই ভাজক আর ভাগফল যদি বলে বের করতে পারবা, অথবা ভাজ্য বলা হয়েছে, ভাজক বলা হয়েছে, ভাগফল বের করতে বলা হয়েছে, তখন কী করবা,
দেখো তো এই সমানের একটা নিয়ম আছে, সমানের বাম পাশে যোগ থাকলে ডান পাশে বিয়োগ হয়, সমানের বাম পাশে বিয়োগ থাকলে ডান পাশে যোগ হয়, সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে যা ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো এখানে দেখো তো গুণ আছে সম্পর্ক, এটা নাই বললাম কারণ নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, ভাগে থাকবে থাকবে না। তো এখানে বললাম যে ভাজক তোমার দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, তাহলে এই দুটো যেহেতু দেওয়া আছে আমাদের ভাগফল বের করে যাবে। এই গুণটাকে পাশে গেলে কি হবে, ভাজ্য ভাগ ভাজক, ভাগফল সমান কি হবে, ভাজ্য ভাগ ভাজক। ওকে, এই হলো তোমাদের ভাগফল, নিঃশেষে বিভাজ্য নিয়ম। ওকে, এরপরে তোমাদের নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে তোমাদের এই অঙ্কগুলো থেকে অঙ্ক যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। এরপরে তোমাদের দিব এই যে বিভিন্ন ধরো চাকরি বাকরির বিষয়ে, বিভিন্ন ধরো একটা লোকের যে কোনো একটা, ধরো হিরো আলমেরই কথা বলি, কতদিন হিরো আলম বলেছি, জাস্ট হিরো আলম না বলে আজকে জায়েদ খান বলি। ধরো জায়েদ খান যে কোনো একটা হয়তো জব করবে না কারণ অনেক, তো ওকে জবে ঢুকিয়ে দেবো। দেখো জায়েদ খান জব করবে না, কিন্তু ওকে যদি বলা হয় যে যে কোনো জায়গায় তোমাকে নাচার কথা, নাচতে রাজি। তো দেখো তোমাদের এবার 10 নম্বর প্রশ্ন। ওকে, 9 পর্যন্ত হয়ে গেছে। 10 নম্বর প্রশ্নটা বলা হলো যে মনে করো জায়েদ খান পোলট্রি ফার্ম, পোলট্রি অথবা শুধু বললাম ফার্ম কোম্পানিতে, কি বললাম, ফার্ম কোম্পানিতে কর্মরত। কি বললাম, জায়েদ খান পোলট্রি বা ফার্ম কোম্পানিতে কি রয়েছে, কর্মরত রয়েছে, অর্থাৎ চাকরি করতেছে। তো তার একটা অবশ্যই বিনা পয়সায় চাকরি করবে না, তার একটা অবশ্যই বেতন রয়েছে। অর্থাৎ আমি বললাম যে জায়েদ খানের মাসিক বেতন, তার মাসিক বেতন 14,500 টাকা। তার মাসিক বেতন 14,500 টাকা, তার এটা প্রতি মাসের বেতন। ওকে, 14,500 টাকা তার মাসিক বেতন। তো সেই বেতনটা সে তোমাকে বলা হলো যে যেহেতু এত টাকা বেতন, সে প্রতি মাসে, এখান থেকে বললাম যে সে প্রতি মাসে তার জামা কাপড় কেনা থেকে ড্যান্স প্র্যাকটিস পর্যন্ত সব কিছু থেকে তার খরচ হয়, তার মাসিক খরচ, তার মাসিক খরচ 12,050 টাকা। তার মাসিক খরচ কত বললাম, 12,050 টাকা। ওকে, তার সে কোম্পানির চাকরি, তার মাসিক বেতন 14,500 টাকা এবং তার মাসিক খরচ কত টাকা। তো তোমাকে ক নম্বর প্রশ্নে বলা হলো যে, ক নম্বর প্রশ্নে তোমাকে বলা হলো যে সে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে বা সে প্রতি মাসে কত টাকা জমা করে। তো প্রশ্নে বলা হলো তিনি প্রতি মাসে কত টাকা জমা করে, তিনি প্রতি মাসে কত টাকা জমা করে। ওকে, তোমাকে এটা বলা হলো প্রথম প্রশ্ন। এরপরে তোমাকে বলা হলো তিনি বা সে বা তার 12 মাসে বা 1 বছরে কত টাকা জমা হয়। কি বলা হলো যে তার বা তারই বলি, তার 1 বছরে কত টাকা জমা হয়, জমা বা সঞ্চয় যে কথাই বলা হোক না কেন, তার 1 বছরে কত টাকা জমা হয়। এই হলো তোমাদের প্রশ্ন। অর্থাৎ যদি বলা হয় কোনো একটা লোকের, ধরো যে কোনো চাকরি করুক বা যে কোনো ইনকামই করুক না কেন, যে কোনো সোর্স থেকে হোক না কেন, তার প্রতি মাসে যদি ধরো এত টাকা ইনকাম হয়, সেখান থেকে তার কিছু টাকা খরচ হয়, তাহলে তার মাসিক জমাটা কত। তখন কি করবা, লিখবা যে, দেখো সলিউশন, দেখো সলিউশন লিখবা যে তার, অর্থাৎ জায়েদ খানের মাসিক বেতন 14,500 টাকা।
মাসিক বেতন কত? 14,500 টাকা। অনেকে অঙ্কের মধ্যে সমান ইউজ করো, তো দেখো আজকে সমানের ভুলটা দেখাচ্ছি তোমাদের। এরপরে তার মাসিক খরচ 10,000 না 14, 12,000। তার মাসিক খরচ 12,050 টাকা। 12,050 টাকা। আর এটা মাসিক খরচ। তাহলে তার অবশ্যই কি রয়েছে? একটা মাসে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় রয়েছে, আর এই সঞ্চয়টাকে বলা হয় জমা। ওকে, তার মাসিক জমা, তার মাসিক কত টাকা জমা হয় দেখো তো, বিয়োগ করো। উপরে শূন্য, নিচেও শূন্য, বিয়োগ করলে কত হয়? শূন্য হয়। উপরে শূন্য, নিচে 5। আমরা ওই শূন্যটাকে কত ধরবো? অবশ্যই 10 ধরবো, কারণ নিচের যে সংখ্যাটি সেই সংখ্যা থেকে উপরের সংখ্যাটি অবশ্যই ছোট, আর ছোট যদি হয় সেটাকে আমরা 10 থেকে শুরু করবো। 10 যদি 1 থাকতো 11, অর্থাৎ আমরা 10-এ ভর দেবো। তো উপরে রয়েছে 10, 5 থেকে 10 বাদ দিলে কত হয়? 5। আমাদের হাতে কত থাকে? 1 থাকে। ওকে, ওই যে 1 এসে এখানে হবে, শূন্য আর 1 যোগ করে হবে 1। 5 থেকে 1 বাদ দিলে 4। 5 থেকে 1 বাদ দিলে 4। হাতে থাকলো কত? হাতে থাকলো 1। থাকলো, হাতে কোনো নাই। ওকে, এরপরে বিয়োগ করো, যে 4 থেকে 2 বাদ দিলে 2, আর 1 1 0। ওকে, এই হলো তোমাদের 2,450 টাকা। অর্থাৎ জায়েদ খানের প্রতি মাসের সঞ্চয় কত? 2,450 টাকা। তো উত্তর কত হবে? 2,450 টাকা। এ হলো তার জায়েদ খানের মাসিক জমা বা মাসিক সঞ্চয়। ওকে, তো তোমরা অনেকে দেখছি অঙ্কে এখানে সমান ইউজ করো, এখানে সমান ইউজ করো, এখানে সমান ইউজ করো। এই সমান ইউজ করা কখনোই যাবে না। ওকে, এই টাইপের অঙ্কে কোনো সমান ইউজ করা যাবে না। এগুলো এখন থেকে তোমরা যেগুলো ভুল ভাল আছে সেগুলোকে শুধরে নাও, এগুলোতে সমান ইউজ করা যাবে না। এরপরে খ নাম্বার প্রশ্ন দেখো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে তার 1 বছরে কত টাকা জমা হয়। 1 বছর বলতে কত? 1 মাসে যদি এত টাকা জমা হয়, 1 বছরে কত হবে? 1 দিয়ে গুণ করবা, 1 দিয়ে না, কারণ 1 বছর সমান আমরা কত জানি? এখানে লিখবা আমরা জানি, অর্থাৎ আজা। আজা মানে আমরা জানি 1 বছর সমান 12 মাস। দেখো তো, এইটা তুমি জানো না, এখানে কি লিখবে? 1 বছর 12 মাস সমান ইউজ করবো না? এখানে অবশ্যই সমান ইউজ করতে হবে, কারণ 1 বছর সমান 12 মাস। এটা কি চেঞ্জ 13 মাস বা সমান যে তুমি কি লিখবা 11 মাস? হ্যাঁ, ওটা কখনো হয় না। 1 বছর সমান 12 মাস, এটা সবাই জানে, কিন্তু মাসিক বেতন এত টাকা চেঞ্জ হতেই পারে, সমান এটা ওগুলো ইউজ করা এখানে যাবে না। তো 1 বছর সমান আমরা জানি 12 মাস। তো তুমি লিখবে এখানে 1 মাসে জমা 2,450 টাকা। এটা তার 1 মাসের জমা। ওকে, তো এখানে লিখবা যে 12 মাসে জমা 2,450 গুণিত 12 টাকা। অর্থাৎ এই যে এখানে আমি সমান ইউজ করবো। ওকে, কারণ এটার মান বের করবো। তো এখানে গুণ করো 2,450-এর সাথে 12, অর্থাৎ 2,450-কে তুমি যদি 12 দ্বারা গুণ করো, তো একটা কাজ করবো, এই জিরোকে নিবা না, জিরোর গুণটা পরে জিরোটা বসিয়ে দিবা। 5 দুগুণ 10, শূন্য, হাত থেকে 1। 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 1 9, 8 আর 1 9, হাতে থাকলো 9, 2 দুগুণ 4। অনেকে বলে হাতে থাকলো, হ্যাঁ স্যার 1, সে 1 অঙ্ক ভুল করে চলে আসে। তো এখন এরপরে দেখো 5 1 5, 4 1 4, 2 1 2, নামাও 0, 5 9 14, 4, হাত থেকে কত? 1, 4 4 8 আর 9, হাতে থাকলো 9। এরপরে 2 2 9 4 শূন্য, আর আমাদের শেষে একটা কত ছিল? 0। এখানে 0টা ইউজ করো, তাহলে উত্তর কত হবে? 2 9 4 0 আর একটা 0। এই হলো তার বাৎসরিক, অর্থাৎ 1 বছরে টাকা জমা। যদি একটি লোক প্রতি মাসে 2,450 টাকা করে জমা রাখে, তবে তার 1 বছরে কত টাকা জমা হবে? 29,400 টাকা। ওকে, কত টাকা জমা হবে? 29,400 টাকা। এই হলো তোমাদের অঙ্ক। এই যে এই টাইপের যদি কখনো অঙ্ক থাকে, তবে এই টাইপের অঙ্কগুলোকে এইভাবে সমাধান করবা। ধন্যবাদ। এরপরের অঙ্কের জন্য তোমরা দেখো, এরপরের অঙ্কটা দেখো। হ্যাঁ দেখো, এরপরে তোমাদের 10 নম্বর অঙ্কটি থাকবে, যে এই 10 নম্বর অঙ্কটি তো ছিল। এবার 11 নম্বর অঙ্কটি তোমাদের দিব, যে ধরো তোমাদের পিতা পুত্র এই টাইপের, বা ভাই বোন বা মাতা পিতা এই টাইপের একটা অঙ্ক দেওয়া হয়েছে।
তো এখন তোমাদের একটা অঙ্ক দিব যে মাতা ও কন্যা, এবার অঙ্কটা দিব মাতা ও কন্যা। তো তোমাকে প্রশ্ন করা হলো যে এটা তোমার 11 নম্বর প্রশ্ন। ওকে, তোমাকে বলা হলো মাতা ও কন্যার বয়সের, কি বললাম, বয়সের সমষ্টি, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। ওকে, কি বলা হলো, মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর বলা হলো, 60 বছর। তো বলা হলো এখানে যে মাতার বয়স কন্যার বয়সের, কি বলা হলো এরপরে, মাতার বয়স মাতার বয়সটা কন্যার বয়সের, অর্থাৎ মায়ের বয়সটা মেয়ের বয়সের 3 গুণ। ওকে, তোমাকে বলা হলো যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর, মাতার বয়সটা কন্যার বয়সে কত গুণ, 3 গুণ। এরপরে এখান থেকে প্রশ্ন বলা হলো যে তাদের বয়সটা পৃথকভাবে বের করো। কি বলা হলো, পৃথকভাবে বের করো। এখানে তোমাকে প্রশ্ন বলা হলো তাদের বয়স বের করো। তাদের বলতে কাদের বোঝানো হয়, মাতা ও কন্যা, অথবা তোমাদের প্রশ্ন হতে পারে পৃথকভাবে তাদের বয়স বের করো, অথবা বলতে পারে মাতার বয়স কত, কন্যার বয়স কত। ওকে, একই প্রশ্ন তোমাকে যে বলা হোক না কেন। দেখো তো সলিউশন করো। যে বলা হয়েছে কি মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর, 60 বছর। এখানে বলা হয়েছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মাতার বয়সটা কত, কন্যার বয়সের কত গুণ, 3 গুণ। তো এখান থেকে তুমি তোমরা এই অঙ্কগুলোকে একটু ধরে করবা। যে ধরা হচ্ছে লিখবা যে ধরি, এখানে দেখো তো কোন বয়সটা আমরা জানি না, অর্থাৎ কোন বয়সটা কারোর সাথে কোনো কিছু বলা না, অর্থাৎ তুলনা করা না। দেখো তো এখানে মাতার বয়সটা কন্যার বয়সের তুলনা, কন্যার বয়স সম্পর্কে কোনো কিছু বলা আছে, কোনো কিছু বলা না। সেজন্য কি করবা, কন্যার বয়স অথবা যেটা ছোট সেটাকে তুমি কি করবা, ধরে নিবা। লিখবা যে কন্যার বয়স ধরলাম, কন্যার বয়স ক বছর, তুমি ক বছর ধরতে পারো, এক্স বছর ধরতে পারো, এম বছর ধরতে পারো, এ বছর ধরতে পারো, সব তোমার। ওকে, কোনো সমস্যা নেই, আমি ক বছর ধরে বললাম। কন্যার বয়স কত বছর, ক বছর। মাতার বয়স কত হবে, কি বলা হয়েছে, কন্যার বয়সের 3 গুণ। তাহলে কন্যার বয়স আমি যদি ক বছর ধরি, মাতার বয়স কত হবে, 3 ক, অর্থাৎ 3 গুণ। 3-এর সাথে ক এর কি সম্পর্ক হবে, গুণের সম্পর্ককে 3 ক বছর। এই হলো কার বয়স, মাতার বয়স। এখন এখানে দেখো তো আমি কন্যার বয়স এবং মাতার বয়স যদি দুইটা যোগ করে দিই, তাহলে আমি কি সমষ্টি পাবো, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর যেটা বলা হয়েছে, অর্থাৎ আমি মাতা ও কন্যার বয়সের সমষ্টিটা পাবো, যেটা ধরেছি সেটা থেকে। তো এখানে লিখবা যে মাতা ও কন্যার বয়সের, এখানে একটু জায়গা ছোট হলো, বয়সের সমষ্টি কি লিখবা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর, দুইটা কি হবে, যোগ হবে। তো যোগ করো। দেখো তো এখানে ক, এখানে মনে রাখবা যে ক মানে 1 ক। ওকে, ক মানে কি 1 ক, 1 ক আর 3 ক, 1 ক আর 3 ক যোগ করলে কি হয়, 1 আর 3 যোগ করলে কত হয়, 4 হয়। 4-এর সাথে ক থাকবে, অর্থাৎ কি হবে উত্তর, 4 ক বছর। এই হলো মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর পাইলাম, 4 ক বছর। এরপরে প্রশ্ন মতে কি লিখবা, প্রশ্ন মতে দেখো তো প্রশ্নে কি বলা হয়েছে যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। অথবা তুমি এই অঙ্কটাকে এখানে না লিখে তুমি লিখতে পারো কন্যার বয়স ক বছর, মাতার বয়স 3 ক বছর। এখন তুমি এখানে লিখতে পারো অতএব মাতা ও কন্যার বয়সের সমষ্টি ক যোগ 3 ক। একই কথা, আমি সোজা যোগ করলাম, তুমি সমান্তরাল যোগ করো, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমরা কি করেছি, যোগ করেছি। তো এখন দেখো প্রশ্ন মতে বলা হয়েছে যে সমষ্টি, অর্থাৎ দুইজনের মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত, 4 ক সমান আমি কি 60 লিখতে পারবো। ওকে, তাহলে লিখলাম কি 4 ক সমান 60। দেখো তো 4 আর ক এর কি সম্পর্ক রয়েছে, গুণের সম্পর্ক। ওকে,
তো চার আর কয়ের সম্পর্ক কি রয়েছে? গুণের। একটু আগেই বললাম পূর্বের অঙ্কটিতে যে যদি বামে গুণ থাকে ডানে যা কি হয়? ভাগ হয়। বামে ভাগ থাকলে ডানে যা কি হয়? গুণ হয়। তো এই পাশে গুণ আছে, ওই পাশে যা কি হবে? ভাগ হবে। 60 ভাগ 4, 60 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 4 পূর্ণাং 60। তাহলে ক বছর? আমি ককে কি ধরেছি? কন্যার বয়স। ককে কি ধরেছি? কন্যার বয়স। তাহলে এখানে কি লিখবা? উত্তর এসে তুমি কি লিখতে পারবা? কন্যার বয়স ক মানে কত? 15 বছর। কন্যার বয়স 15 বছর। আর মাতার বয়স কত হবে? কয়ের 3 গুণ মানে কত? 15 গুণ 3। 15 গুণ 3 সমান 3 পূর্ণাং 45 বছর। ওকে, এই হলো তোমার কন্যার বয়স, এই হলো মাতার বয়স। এখানে তোমাদের মাতা কন্যা না ইউজ করে বলতে পারে পিতা পুত্রের অঙ্ক, অথবা বলতে পারে ধরো একটা ভাই বোনের অঙ্ক। হ্যাঁ, যেভাবে প্রশ্নটা আসুক না কেন তোমরা প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম। ওকে, এই হলো তোমাদের 3 অধ্যায়ের প্রশ্ন। এরপরে যদি তোমাদের কোনো অধ্যায়ের সমস্যা থাকে বা কোনো শ্রেণীর যে কোনো শ্রেণীর যদি কোনো অধ্যায়ের ম্যাথের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারো যে কোন অধ্যায়টা সমস্যা। অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।